মোড়লের রাক্ষসী বউ। এই তান্ত্রিক, এই অসময় তুই আমাদের ডেকেছিস কেন? তোর কি মরণের ভয় নেই? যখন তখন তুই আমাদের ডাকিস, ঘর থেকে তোর ঘাড় আলাদা করে দিব কিন্তু। না, তোমরা রাগ করো না, আমি তোমাদের খুশি করব। আমাদের নাকি খুশি করবে? বেশ, তবে বল কেন ডেকেছিস আমাদের? আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হতে চাই, দয়া করে তোমরা আমাকে সাহায্য করো। শখ দেখে বাঁচি না। এই পেতনি দেরি না করে ওর ঘাড়টা মুটকে দিত। ওর সাহস অনেক বেড়ে গেছে। আহা, তোমরা রেগে যাচ্ছ কেন? বললাম তো আমি তোমাদের খুশি করব। তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব। সত্যি বলছিস? যা চাইবো তাই দিবি? হ্যাঁ, সত্যি বলছি, বলো কি চাও তোমরা? 10টা 5 থেকে 10 বছরের বাচ্চা চাই। তুই যদি আমাদের 10টা বাচ্চা খাওয়াতে পারিস, তাহলে তোকে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক বানিয়ে দেব। আমরা বাচ্চাদের মাংস খেতে খুব ভালোবাসি। বেশ, তাই হবে। যত তাড়াতাড়ি পারি আমি সেই ব্যবস্থা করব। তোমরা তাহলে এখন এসো, আমি ব্যবস্থা করে তোমাদের ডাকবো। গিন্নি, কলসি হাতে তুমি চললে কোথায়? কুয়া থেকে পানি আনতে যাচ্ছি। সে কি কথা? আমার লেটেল থাকতে তুমি পানি আনতে যাবে কেন? পানি আনা তো অজুহাত মাত্র। আসলে এই সকালে কুয়ার ধারে গ্রামের সবাইকে আমার ক্ষমতা দেখাতে চাই। বুঝতে পেরেছি, তুমি যে গ্রামের মোড়লের বউ তাই দেখাতে যাও। হ্যাঁ, আসি আমি। এই লেটেল, হিসাবগুলো নিয়ে আয়। এত বড় গ্রাম, কিন্তু একটা মাত্র কুয়া। সকাল সকাল পানি নিতে এলেও বেলা গড়িয়ে যায়। সে কথা ঠিকই বলেছেন ভাবি, এত সকাল সকাল পানি নিতে এসে তবুও দেখি লম্বা লাইন পড়ে গেছে। কে জানে কখন আমাদের সময় আসবে। ওদিকে বাড়ির সব কাজ ফেলে রেখে এসেছি। বাড়ি গিয়ে সকালের কাজ শেষ করতেই দুপুর হয়ে যায়। ওই, সবাই সরে যাও, আমি পানি নেব। এই যে এসেছে একজন, গ্রামের মোড়লের বউ হয়ে যেন সকলের মাথা কিনে নিয়েছে। সেই কোন সকালে এসে দাঁড়িয়ে আছি, আমরা পানি নিতে পারছি না, আর উনি সবার শেষে এসে কিনা এখন আগে পানি নিবে। হ্যাঁ, মোড়লের বউ হয়ে মাথা কিনে নিয়েছি। ক্ষমতা থাকলে তোমরাও কিনে দেখাও। এই সরো সবাই। দেখলে ভাবি, প্রতিদিন এসে এভাবে পানি নিয়ে চলে যায়, তার দিমাগ দেখিয়ে যায়। সে তো দেখাবেই, ফকিরের ঘর থেকে গিয়ে মোড়লের ঘরে উঠেছে কিনা। ভালো বাড়ির মেয়ে হলে আর এমন করতো না। চল, আমরা পানি নিয়ে বাড়ি চলে যাই, অনেক কাজ পড়ে আছে। পরের দিন সকালে সবাই আবারও কুয়ার ধারে লাইন ধরে দাঁড়িয়ে রইল। এমন সময় মোড়লের বউ আসে। ওই দেখ, চলে এসেছে মোড়লের বউ। আমাকে দেখে মুখ কালো বানানো, তারাও দেখাচ্ছি মজা। এই বলেই মোড়লের বউ ওই মহিলার গায়ে ধাক্কা লাগিয়ে চলে যায়। চোখে দেখতে পান না নাকি এভাবে কেউ কাউকে ধাক্কা দেয়? মোড়লের বউকে দেখে সম্মান করে সরিয়ে দাঁড়ালে এভাবে ধাক্কায় খেতে হবে। তার চেয়ে বড় কথা, তোদের মতো গরিবদের তো এটা যেন খুশি হওয়া দরকার যে মোড়লের বউ তাদের গায়ে ধাক্কা দিয়েছে। সর, এখন আমাকে পানি নিতে দে। দেখলে ভাবি, আজও এসে আগে আগে পানি নিয়ে চলে গেল, আবার অপমানও করলো। একে আর ছাড়া যাবে না। আচ্ছা, মোড়ল তো বিয়ে করেছে, অনেক দিন হয়েছে, কিন্তু ওদের এখনো বাচ্চা হলো না। এটা তো তুমি ঠিক বলেছো, এই কথা তো আমার মাথায় আসেনি। কাল আবার আসতে দাও ওকে, তারপর মজা দেখাবো। কি গো, তোমার এমন রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি ফিরলে যে, কি হয়েছে তোমার? তার রাখবো না, ওই মোড়লের বউ প্রতিদিন পরে এসে আগে পানি নিয়ে যায়। আজকে আবার গায়ে ধাক্কা দিয়েছে, সাথে অপমানও করেছে। মোড়লের বউ বলে ওর খুব দেমাক, সবার সাথে খারাপ ব্যবহার করে। ওসব মানুষের ব্যবহারে কষ্ট পেও না, আল্লাহ ওদের বিচার করবেন। এই তান্ত্রিক, তুই আমাদের আশা নিয়েছিলি ছোট্ট বাচ্চা খাওয়াবি, এখন তোর কোনো খবর নেই কেন? আমি চেষ্টা করছি, ব্যবস্থা করতে পারলেই তোমাদের জানাবো। মনে রাখিস, বাচ্চা না পেলে তোকে চিবিয়ে খাবো আমরা। এই বলে শাকচুন্নি সেখান থেকে চলে যায়। খুব তাড়াতাড়ি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওরা আমাকে ছাড়বে না। ভাবি, আমরা তো অনেক কিছু পরিকল্পনা করে এসেছি, কিন্তু মোড়লের বইয়ে তো আজ দেখাই পাচ্ছি না। আর একটু অপেক্ষা করো, ঠিক চলে আসবে। মানুষকে চালানোর বিষয়ে সে পিছিয়ে থাকবে না। কাল ওদের চালিয়ে বেশ মজা পেয়েছি, আজ আরো একটু চালিয়ে আসি। মোড়লের বউকে দেখে হিংসা করার শখ ওদের মিটিয়ে দিব। ওই দেখ, বলতে বলতে চলে এসেছে।
আজও বুঝবে মজা। আমাদের অপমান করার শখ আজ ওকে আমি দেখাবো। দাঁড়াও, বলছি ওকে শুনিয়ে শুনিয়ে। আচ্ছা ভাবি, একটা কথা বলো তো, আমাদের পরের আগেই তো গায়ের মোড়ল মশাই বিয়ে করেছেন। আমাদের তো ছেলে মেয়ে হয়ে তারা বড়ও হয়ে গেছেন, কিন্তু মোড়লের তো এখনো একটা ছেলে মেয়েও হলো না। সেটাই তো, মোড়ল কি তবে বুড়ো বয়সে পাপ ডাক শুনবে নাকি? এই জীবনে শুনবেই না। শুনবে শুনবে, আরো একটা বিয়ে করলেই শুনবে। এই সব শুনে মোড়লের বউ সেখান থেকে চলে যেতে থাকে। এ কি, মোড়লের বউ পালাচ্ছেন কেন? মোড়লের বউ পানি না নিয়েই পালাচ্ছ কেন? পানি নিয়ে যাও, উচিত শিক্ষা হয়েছে। আর চল আমরা পানি নিয়ে বাড়ি যাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। গিন্নি, কি হয়েছে তোমার? এভাবে কাঁদতে কাঁদতে কোথা থেকে এলে তুমি? কি হয়েছে তোমার, আমাকে বলো। আমাদের যে সন্তান নেই সেটা নিয়ে গ্রামের সবাই আমাকে কথা শোনাচ্ছে। তুমি এত মন খারাপ করো না গিন্নি। আমরা তো ডাক্তার দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি আমাদের সন্তান হবে। তুমি ওসব নিয়ে চিন্তা করো না। তুমি আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিও না। ওরা বলেছে তুমি আরেকটা বিয়ে করলে তবেই নাকি তোমার সন্তান হবে। ওসব তোমাকে রাগানোর জন্য বলেছে। তুমি ওদের কথায় কান দিও না। আমি তোমাকে দরকার হলে শহরে নিয়ে যাবো, সেখানে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো। মোড়ল মশাই যদি অভয় দেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আপনি তো জানেন গিন্নির সন্তান হবে না, কতই তো চিকিৎসা করাবেন। আর আপনারও তো বয়স বাড়ছে, তার চেয়ে ভালো সময় থাকতে আপনি আরেকটা বিয়ে করে নিন। তুই আবার অনেক কাছের মানুষ, তাই এ কথা শুনে আমি তোকে কিছু বললাম না। কিন্তু আর কোনোদিন যদি এমন কথা উচ্চারণ করিস তবে আমি তোকে দেখে নেব। আমার গিন্নিকে আমি অনেক ভালোবাসি। মাফ করবেন মোড়ল মশাই। পরদিন সকালে গ্রামের সবাই মহিলারা আবার পানি আনতে যাচ্ছে। কাল মোড়লের বউকে অপমানে শোধ দিতে পেরে খুব মজা পেয়েছি। যদি আজ আবার আসে তবে আজকেও তাকে অপমান করব। ঠিক আছে, চলো। কই, সে তো আর এলো না। কাল যে অপমান হয়েছে, আসবে কি করে? তা যা বলেছ, তবে সে না আসলে আমরা যাব। তারপর তারা দুইজন মিলে মোড়লের বাড়িতে যায়। এ কি, আমার বাড়িতে তোমাদের কি চাই? কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছো নাকি? নিশ্চয়ই। ক্ষমা চাইতে কেন আসবো? আমরা কি ভুল কিছু বলেছি? আমরা তো এসেছি আপনাকে দেখতে। যে মোড়লের বউ প্রতিদিন আসে, সে আজ এলো না, কিছু হলো কিনা তাই দেখতে এলাম। আমি তো ভাবলাম এদিকে আবার মা হয়ে গেল কিনা। তা আসি, আপনি তো দেখি ঠিকই আছেন। এই চল। গিন্নি, ওরা এসেছিল কেন? আর তুমি এবার কাঁদছো কেন? ওরা কাল ওখানে অপমান করেও থামেনি, আজ বাড়িতে এসে আবারও আমাকে অপমান করে গেছে। এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। তুমি কিছু করো, না হলে আর আমাকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, দেখি কি করা যায়। তুমি ঘরে যাও। তারপর মোড়ল মন খারাপ করে বসে থাকে। তখন লিটল বলে, মোড়ল মশাই, আমি একজন তান্ত্রিকের খোঁজ জানি। অনেক বড় তান্ত্রিক, অনেক অসাধ্যকে সাধন করতে জানে। আপনি একবার গিন্নিকে নিয়ে তার সাথে দেখা করে আসুন। ঠিক আছে, তবে তাই করব। কালই সেখানে যাব আমরা। গিন্নি, তুমি কেঁদো না, আমরা কাল তান্ত্রিকের কাছে যাব। দেখবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরদিন ভোরবেলা মোড়ল তার বউকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। বলো, কি সমস্যা তোদের? আমাদের বিয়ে হয়ে গেছে অনেক বছর, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। আমাদের একটা সন্তান চাই। হ্যাঁ বাবা, দয়া করুন, আমাদের একটা সন্তান চাই। সন্তান তো হবে, কিন্তু তার জন্য কঠোর এক পথ পাড়ি দিতে হবে, যা তোরা পারবি না। আমরা সব পারবো, যত কঠিন পথ হোক না কেন। আপনি বলুন আমাদের কি করতে হবে? আমার কাছে এক শাকচুনি আর এক পেতনি আছে। তোদের দুজনের শরীরে ওদের দুজনের জায়গা দিতে হবে। ওরা 1 বছর তোদের শরীরে থাকবে আর ওদের পছন্দের খাবার খাবে। বেশ, তবে তাই হবে। আপনি তাই করুন, আমাদের কোনো আপত্তি নেই। বেশ, আমি তাহলে ওদের ডাকছি। তবে মনে রাখিস, ওরা যা খেতে চাইবে তাই খাবে। এতে তোদের অসুবিধা হলেও আমার আর কিচ্ছুই করার থাকবে না। আমি কিন্তু আর ওদের ফেরাতে পারবো না। আমরা চলে এসেছি। বেশ, তাহলে এবার ওদের শরীরে মিশে যা। তারপর শাকচুনি আর পেতনি ওদের দুজনের শরীরে মিশে যায়। তারপর তারা নিজেদের গ্রামের দিকে রওনা হয়। সন্ধ্যা নেমে এসেছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কাল তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। শাকচুন্নির জটা। অনেকদিন আগের কথা। এক গ্রামে অনেক পুরনো একটি আম গাছ ছিল।
সেই গাছের নিচ দিয়ে রাতের বেলা তো দূরে থাক, ভর দুপুর বেলাতেও কেউ যেতে চাইতো না। কারণ সেই গাছে একটা দুষ্ট রাক্ষস বাস করত। সে গ্রামের মানুষকে অনেক ভয় দেখাতো। এই গ্রামে কাজল নামের একটা মেয়ে বাস করত। সে এসব কিছু বিশ্বাস করত না। একদিন দুপুরে গোসল ছেড়ে সে জেদ করে সেই গাছটির নিচে আসে এবং তার সুন্দর চুলগুলো শুকাতে থাকে। লোকজন শুধু শুধু এখানে আসতে ভয় পায়। কই, আমি তো এখনো চুল শুকাচ্ছি, কোনো শাকচুন্নিকে তো দেখতে পেলাম না। কিন্তু কাজল যেখানে বসে চুল শুকাচ্ছিল তার পাশেই শাকচুন্নিটা অদৃশ্য হয়ে ঘুমাচ্ছিল, তাই কাজল তাকে দেখতে পায়নি। হঠাৎ কাজলের চুলের বাড়ি লেগে শাকচুন্নির ঘুম ভেঙে যায়। তখন শাকচুন্নি বলে, তোর সাহস তো কম না, এই সময় গাছের নিচ দিয়ে একা যাওয়ার সাহস করে না। আর তুই কি না এখানে বসে চুল শুকাচ্ছিস, আবার চুলের বাড়ি লাগিয়ে আমার ঘুম ভেঙে দিয়েছিস। দাঁড়া, দেখ তোর চুলের আমি কি অবস্থা করি। শাকচুন্নি এসব কথা বলছিল ঠিকই, কিন্তু মহিলাটা কিছুই শুনতে পাচ্ছিল না। সে মনের আনন্দে চুল শুকাচ্ছিল। তারপর কাজল তার গ্রামের দিকে আসতে থাকে, আর শাকচুন্নিটাও ওর পেছন পেছন আসতে থাকে। গ্রামে এসে কাজল সবাইকে গর্ব করে বলতে থাকে, আমার সাহস দেখেছো? তোমরা যে কাজটি করতে পারোনি তা আমি একাই করেছি। আমি তো কোনো শাকচুন্নিকে দেখতে পাইনি। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে তুই মজা দেখ। এই বলে শাকচুন্নি স্বরূপে দেখা দেয় এবং প্রচন্ড বাতাসের সাথে কাজলের চুলগুলোকে জট লাগিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। অনেক বাতাসের কারণে কাজল তার চুলের জট পাকারও বুঝতে পারে না। গ্রামের সবাই এমন বাতাস দেখে সেখান থেকে চলে যায়। কাজলও তার বাড়িতে আসে আর আয়নার সামনে দাঁড়ায়। তখন সে তার চুলের অবস্থা দেখতে পায়। হায় হায়, আমার এত স্বাধীন সুন্দর চুলগুলো কার নজরে লেগে এমন হলো? আমি এখন কি করব? তোর এই চুলের পাড়ি লাগিয়ে আমার ঘুম ভেঙেছিস, আবার গ্রামের সবাইকে বাহাদুরি দেখিয়েছিস। এখন থেকে আমি তোর সাথে ছায়ার মতো থাকবো। এই বলে শাকচুন্নি হাসতে হাসতে কাজলের শরীরে প্রবেশ করে, আর কাজল কান্না ভুলে হাসতে থাকে। এদিকে কাজলের কৌশিক নামে এক ছেলে ছিল। সে তার বউ নিয়ে বেড়াতে গিয়েছিল। ওই রাতেই তারা বাড়িতে আসে। এসে তারা দেখতে পায় কাজলের মাথায় ঘোমটা দিয়ে আছে। তারা গুরুত্ব না দিয়ে চলে যায়। তারপর তারা সবাই মিলে খেতে বসে। কৌশিক দেখতে পেল তার মা তাকে কিছু না জিজ্ঞেস করে সবাই খাবার খেয়ে নিল। ও অবাক হয়ে তাকিয়ে রইল। এই অনেকদিন এমন মজার সুস্বাদু খাবার খাই না, আজ আমি সব খাবার খেয়ে ফেলবো। ইস, কি মজা। এই বলে রেজিনাকে সব খাবার একাই খেতে থাকে। মা, আপনি একাই সব খাবার খেলে আমরা কি খাবো? তার এই কথা শুনে কাজল খুব রেগে যায়, আর তাদের দিকে লাল লাল চোখ বানিয়ে তাকিয়ে থাকে আর বলে, এই, তোরা এতদিন অনেক খেয়েছিস, এখন সব খাবার আমি খাবো। বেশি খেলে তোরা অনেক মোটা হয়ে যাবে। আর শোন, বেশি কথা বলবি না, তাহলে তোদের ঘাড় মটকে নেব। এই কথা শুনে কৌশিক ও তার বউ অনেক ভয় পায়। তারপর তারা শুয়ে শুয়ে ভাবতে থাকে তাদের মায়ের কি হলো। ঘুরতে যাওয়ার আগেও তো মা একেবারে ভালো ছিল, এখন মায়ের কি হলো যে এমন আচরণ করছে। এই ভেবে কৌশিক ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে তার এক প্রতিবেশীকে জিজ্ঞেস করে, আমরা যখন বাড়ি ছিলাম না তখন কি আমাদের বাড়িতে কিছু হয়েছিল? তখন প্রতিবেশী তাকে সব ঘটনা বলে, আর সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। সেদিন রাতেই কৌশিক তার বউকে সব ঘটনা খুলে বলে। বউ তখন মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ আমি আমার শাশুড়ি মায়ের চুলের চরগুলো সব খুলে ফেলবো, তাহলেই আমাদের বাড়িতে আবার শান্তি ফিরে আসবে। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর সে তার শাশুড়ি জট কাটতে বের হলো। কিন্তু দরজা কিছুটা খুলতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল, আর শব্দ আসছিল উঠোনে থাকা
বড় আম গাছটা থেকে। সে লুকিয়ে দেখার চেষ্টা করলো শব্দ কোথা থেকে আসছে। তখন সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখলো তার শাশুড়ি আম গাছের ডালে বসে পা ঝুলাচ্ছে আর হাসছে। আজ অনেক দিন পর অনেক মজার খাবার খেলাম। আজ আর ঘুরতে যাব না বাইরে, এখন ঘরে গিয়ে ঘুমাই। এই বলে রোজিরাকে তার ঘরে চলে যায়। ইস, এই বিছানাটা নরম না, এই কৌশিক না কোনো কাজেরই না। ছেলে আর বউ মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চর্বি জমাচ্ছে। আমাকে একটা ভালো বিছানা এনে দেয় না। এসব বকবক করতে করতে কাজল ঘুমিয়ে পড়লো। এদিকে শাশুড়ি এসব কাজ কারখানা দেখে বউয়ের সন্দেহ আরো তীব্র হলো। সে নিশ্চিত তার শাশুড়ির উপর কোন শাকচুন্নি ভর করেছে। সে ভাবলো যত তাড়াতাড়ি সম্ভব শাশুড়ির জড়গুলো কেটে দিতে হবে, তাহলে শাকচুন্নির হাত থেকে রেহাই পাওয়া যাবে। সে আর দেরি না করে শাশুড়ির জড়চুনগুলো কেটে দিল। সাথে সাথে শাশুড়ি চিৎকার করে বলে উঠল, তুই আমার চুল কেটে দিলি, ও তো সাহস কম। না না, তোকে মজা দেখাচ্ছি। এদিকে বউ দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো, আর শাকচুনি কাজলের শরীর থেকে বেরিয়ে এসে কৌশিকের শরীরে প্রবেশ করলো। আর এইদিকে বউ দৌড়ে এসে কৌশিকের ঘরে প্রবেশ করে খাটে বসলো। এই যে শুনছো, আমি মায়ের চুল কেটে দিয়েছি। ওই শাকচুনি এখন এখান থেকে চলে গেছে। এখন আমরা আবার শান্তিতে থাকতে পারবো। তুই আমার মায়ের চুল কেটে দিয়েছিস আর সেই কথা আমাকে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে বিছানার উপরে উঠে বসলো। কিন্তু এই বিছানা ছিল অনেক নরম ও তুলতুলে, তাই সে আরাম পেয়ে লাফাতে লাগলো। আহ, কি আরাম! এই বিছানাটা কত নরম! আজ থেকে আমি এই বিছানাতেই থাকবো। কিন্তু তোকে তো এখানে থাকতে দেওয়া যায় না। এই বলে সে তার বউকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর সে নরম বিছানায় ঘুমিয়ে পড়লো। আর বউ পড়ে গিয়ে চিৎকার করতে লাগলো, আহ, মরে গেলাম রে! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! শাকচুন্নি আমাকে মেরে ফেললো! এমন চিৎকার শুনে কাজল দৌড়ে এলো। কি হয়েছে বৌমা? তুমি চিৎকার করছো কেন? মা, আপনি ঠিক হয়ে গেছেন? আমি আপনার ছেলের চট কেটে দিয়েছিলাম, তাই শাকচুন্নি আপনার কাছ থেকে এখন আপনার ছেলের উপর ভর করেছে। সে আমাকে ঘাট থেকে ফেলে দিয়েছে আর বলেছে সে নাকি এই ঘরেই থাকবে। ঠিক আছে, আজ রাতে তুমি আবার সাথে থাকো, কাল সকালে একটা ব্যবস্থা করতে হবে। সকালে তারা একটা তান্ত্রিকের কাছে যায় আর সব খুলে বলে। অনেক দিন ধরে শাকচুনিটার কথা শুনছিলাম, তার ভয়ে কেউ এই এলাকা দিয়ে যায় না। এখন তো দেখছি তোমাদের ঘরে এসে পড়েছে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। চলো, তোমাদের বাড়িতে যাই। তারপর তারা কৌশিকের ঘরে চলে আসে। এই শাকচুনি, তুই এখানে কেন এসেছিস? আমি যে আম গাছটায় থাকতাম, এই বুড়ি সেটার নিচে গিয়ে চুল শুকাচ্ছিল। তার চুল শুকানো আর জায়গা ছিল না। চুল নিয়ে ওর অনেক অহংকার ছিল। ওর চুলের বাড়ি লেগে আমার ঘুম ভেঙে গেছে, তাই আমি ওর সাথে এই বাড়িতে এসেছি। আমি এখানেই থাকবো, কোনোভাবেই আর যাব না। এই, তুই তাহলে যাবি না? দাঁড়া, দেখছি তুই আর কতক্ষণ এই বাড়িতে থাকতে পারিস। এই কথা বলে তান্ত্রিক কিছু মন্ত্র পড়ল এবং তাকে ঝাড়ু দিয়ে মারা শুরু করলো। ওই, আজ মারিস না, আর মারিস না, আমি এখান থেকে চলে যাব। তান্ত্রিক জাদু পেটা বন্ধ করলো আর শাকচুন্নি কৌশিকের দেহ থেকে বের হয়ে চলে গেল। এরপর ওই গ্রামের পাশ দিয়ে আর কেউ যেতে ভয় করতো না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল অন করে দিও।